শেখ হাসিনার ভারতে থাকায় কি এই পর্যটন ভিসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে? অবশ্যই না। বাংলাদেশের অচলাবস্থা হলো মানে আমাদের এখানে আজকে যে পর্যটন বিষয়ের কথাটা বললাম সম্পর্কের ক্ষেত্রে, এরও যে চরম বাস্তবতাটা কি, এই চরম বাস্তবতাটা তো আমরা দেখেছি। শেখ হাসিনা একটা ইস্যু, তারা দেশটাকে পরিচালনা করতে গেলে শুধু একটা ইস্যু নিয়ে বসে থাকলে হবে? মানে ওটা নিয়ে পেট ভরবে না তো। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি এক আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন, যার অন্যতম হলো দিল্লি ঢাকা সম্পর্ক একটা সুবাতাস এগিয়ে চলে, সুবাতাস বইছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন শেখ হাসিনা ইস্যু একটি পদক্ষেপ এবং দিল্লিকে এ বিষয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আবার দিল্লির কাছে আবেদন জানিয়েছেন যাতে পর্যটন ভিসা দ্রুত কার্যকরী করা হয়। এই সামগ্রিক ইস্যু নিয়ে, সামগ্রিক বিষয় নিয়ে দিল্লি ঢাকা সম্পর্ক এবং হুমায়ুন কবিরের যে বিবৃতি, যে মন্তব্য, কোন দিকে এগোচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক, আজ পয়লা বৈশাখের মাটিতে দাঁড়িয়ে, বাংলাদেশের আজ পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখের মাটিতে দাঁড়িয়ে এই দুই দেশের সম্পর্কের সামগ্রিক আলোচনা আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ। রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, আজকে বাংলাদেশে উৎসবের দিন পয়লা বৈশাখ, সকাল থেকে শোভাযাত্রা গোটা দেশ জুড়ে, গোটা ঢাকা জুড়ে আলপনায় ছেয়ে গিয়েছে, মানুষ পথে নেমেছেন। নতুন বাংলাদেশের স্বপ্নে যারা দেখেছিলেন, নতুন ভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখেছিলেন, এত বিক্ষোভ, আন্দোলন, মানুষের মৃত্যু, রক্তপাত সবকিছুর পর অবশেষে বোধহয় সেই বাংলাদেশ। আমাদের এই পুরো প্রসঙ্গ আলোচনার আগে এই 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের পয়লা বৈশাখ নিয়ে কেমন করে দেখলেন আজকে নতুন বাংলাদেশ? দেখো, আজকে যদি কথা বলতেই হয় তাহলে একটু মুখরোচক দিয়েই কথা শুরু করব। বাংলাদেশে আজকে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে পয়লা বৈশাখ, যার সুবাতাস ইতিমধ্যেই বাংলাদেশের আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছেন, বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, ছোটরা রয়েছেন, অনেকেই সকাল থেকে শুভেচ্ছা জানিয়েছেন। আমিও এখান থেকে চৈত্র সংক্রান্তির শেষ মধ্যাহ্নে এসে আমিও তাদেরকে পরবর্তী যেটা আমার কাজ সেটা হচ্ছে আমিও শ্রদ্ধা শুভেচ্ছা সবাইকে জানিয়েছি। আজকে বাংলাদেশের ঘরে ঘরে, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, বড় লোক সকলের ঘরে যে সুবাতাস বইছে রান্নাঘরে, সেই সুবাতাস যেন আমরাও পাচ্ছি। কেমন করে পাচ্ছি? আগামীকাল আমাদের বঙ্গেও বা গোটা দেশে ঘরে ঘরে যে পয়লা বৈশাখ উদযাপন হবে, পয়লা বৈশাখ উদযাপন মানেও কিন্তু ভালো খাওয়া দাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া, তার কিন্তু সুবাতাস। এক বাড়িতে ভালো মন্দ রান্না হলে পিঠে পুলি, পায়েস, খাসির মাংস, পাঁঠার মাংস, ইলিশ মাছ, তার গন্ধ আসে, সুবাতাস আসে, গোবিন্দভোগ চালের খিচুড়ির গন্ধ আসে, তাই না? সেই সুবাতাস দুই বঙ্গে কিন্তু বইছে। আমরা এখন রাস্তাঘাটে কোনো একটা অচেনা রাস্তা দিয়ে যে জায়গায় যাব, সেই জায়গায় সেটা 4 চাকা হোক বা 2 হুইলার হোক বা যা কিছুই হোক, আমরা গুগল ম্যাপে সেই জায়গাটার নির্দিষ্ট পয়েন্ট দিয়ে সেই রাস্তা ধরে যাই। যেতে যেতে আমাদের মনে হচ্ছে যে আমরা ঠিকই যাচ্ছি। ভারত বাংলাদেশের সম্পর্কটা এই সুবাতাসের মতন বইছে। ভারত বাংলাদেশের সম্পর্কটা গুগল ম্যাপে ডেস্টিনেশনটা দেওয়া রয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক কোন উচ্চতায় যাবে সেই পয়েন্টটা দেওয়া রয়েছে গুগল ম্যাপে, সেই মতনই যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ইন্ডিয়া, নয়াদিল্লি সফর, মরিশাস সফর ফিরে গিয়ে সে ঢাকার মাটিতে দাঁড়িয়ে যে সাংবাদিক সম্মেলন যে কথা বলছেন, সেই সুরেরই সমার্থক কথা বলছেন প্রণয় ভার্মা ঢাকাতে বসে। তো এটা নতুন করে বলার কিছু নয়, যেটা আমরা প্রথম থেকে বলে এসেছিলাম। প্রথম কলকাতা, ভারত বাংলাদেশের সম্পর্ক সব বিতর্ককে, সব টানাপোড়েনকে সরিয়ে দিয়ে দুদেশের সরকারের সম্পর্ক, দুদেশের মানুষের সম্পর্ক, যার প্রতিফলন আজকে হোয়াটসঅ্যাপে আমিও পেয়েছি, হয়তো তুমিও পেয়েছো। আমাদের প্রথম কলকাতার অনেক দর্শকই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে শুভেচ্ছা। তাদের প্রতি আমি আমাদের সংলাপের মধ্য দিয়েও জানাচ্ছি যে আমাদের প্রথম কলকাতার পরিবার থেকে সকলকে, বাংলাদেশের আপামর জনসাধারণকে আমরা নতুন শুভ নববর্ষের নিরন্তর শ্রদ্ধা, অনন্ত শুভকামনা জারি রাখতে চাই, দুদেশের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে। এবং এই বাঁচিয়ে থাকার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা যুদ্ধে নয়, সংলাপে, কথায়, বিতর্কে, আলোচনায় আপনাদের মতামত, যেভাবে হুমায়ুন কবিরের সাহেবের গতকালকের মতামত আমাদেরকে প্রাণিত করেছে, এবং প্রাণিত করেছে বলেই আমরা আজকের আলোচনায় তুলে আনতে চাইছি তার যে বক্তব্য, তার যে বক্তব্যের নির্যাস ভারত বাংলাদেশের সম্পর্কের গঠনগত, বাস্তবিক
সিদ্ধান্ত, চাওয়া এবং পাওয়া, দুদেশের সমান স্বার্থ, সমান সম্মান নিয়ে যে কথা বলার জায়গায় তৈরি হয়েছে ভারত বাংলাদেশের মানুষের মধ্যে, সরকারের সঙ্গে সরকারের, নেতাদের সঙ্গে নেতাদের, রাষ্ট্রপ্রধানদের সঙ্গে রাষ্ট্রপ্রধানদের, সেই সচল সংলাপ, চাওয়া পাওয়া, স্বার্থ নিয়ে কথা বলা, সমান দৃষ্টিতে উভয়ের দাবিকে সামনে তুলে ধরা, সংলাপের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, দর কষাকষির মধ্য দিয়েই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এভাবেই জারি থাকবে। যে কথা আপনি কালকে বলেছেন, সেটার নতুন করে আবার আমি অবতারণাই করলাম, প্রসঙ্গ তুলে আনলাম আমাদের অনন্ত শ্রদ্ধা হুমায়ুন কবির সাহেবকে এবং প্রণয় ভার্মাকেও। তিনিও কিন্তু বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে উনি অন্য দেশে চলে যাচ্ছেন, কিন্তু বলেছেন উনি কালকে যে ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু একেবারে একটা অন্য উচ্চতায়, অন্য ভাবনায় এগিয়ে চলেছে। একদমই একদমই পরমাশিস, যে হুমায়ুন কবিরের আলোচনায় কথাই যখন উঠলো, উনি ওনার কথার মধ্যে বারবারই বলেছেন যে দুই দেশের সম্পর্ক, ওদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর বৈঠক, সীমান্ত সুরক্ষা, ভিসা নীতি, এই নিয়ে, এই বিস্তৃত বিষয়গুলো নিয়ে একাধিক ইতিবাচক ভাবে আলোচনা হয়েছে, ইতিবাচক পথে এগিয়ে চলেছে আলোচনা। এইখান থেকেই উঠে এসছে, উনি জোর দিয়েছেন পর্যটন ভিসার ওপরে। মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসার যে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, মেডিকেল ভিসা হয়তো দেওয়া হচ্ছে, তবে পর্যটন ভিসার ক্ষেত্রে একটি সমস্যা, এখনো বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে। এই ভিসাটাকে দ্রুত কার্যকর করার বিষয়ে কিন্তু হুমায়ুন কবির বারবার বলেছেন, এবং দিল্লিও এই বিষয়ে আমরা জানি সহমত হয়েছেন। তারা বাণিজ্য ভিসা এবং মেডিকেল ভিসার পাশাপাশি পর্যটন ভিসার ক্ষেত্রেও আরো গুরুত্ব দিয়েছে। দুই দেশের বাণিজ্য, দুই দেশের শুধু বাণিজ্য নয়, দুই দেশের মানুষের মানুষের সম্পর্ক, সৌভ্রাতৃত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা প্রধান পথ, প্রধান সেতু যদি বলি আমরা, প্রধান সেতু কিন্তু এই ভিসা। এই পর্যটন ভিসা, মানুষে মানুষের যোগাযোগ, যাতায়াতের ক্ষেত্রে পর্যটন ভিসাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ সড়ক পথ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু বন্ধনের কাজ করে থাকে। এই ভিসাটি যদি দ্রুত না হয় বা দ্রুত কার্যকর করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, তাহলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা আবার সমস্যা তৈরি হতে পারে। এটা দুই দেশ বুঝেছেন। একই সঙ্গে দুই দেশেই যেটা বড় সমস্যা, অন্যতম বড় গুরুত্বপূর্ণ সমস্যা, দিল্লিতে প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান। হুমায়ুন কবিরও কিন্তু আলোচনা করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন এই শেখ হাসিনা ইস্যুটি একটি ইস্যু হতে পারে, একটি পদক্ষেপ হতে পারে, কিন্তু সেটাই সব নয়। কিভাবে দেখছেন এই শেখ হাসিনার ভারতে থাকায় কি এই পর্যটন ভিসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে বা দিল্লিকে ধীরে চলার ক্ষেত্রে বাধ্য করছে? দিল্লির ইতিবাচক ভূমিকা কতটা মনে করছে না, কতটা রয়েছে মনে করছে না? দেখো, আমরা বাংলাদেশ থেকে তো মানুষ আসেই চিকিৎসা করাতে। ধরো আমরা কলকাতা থেকে ভেলোরে চিকিৎসা করাতে যাই, সাউথ ইন্ডিয়াতে সিএমসি তে আমরা ট্রিটমেন্ট করাতে যাই। মেডিকেল ভিসাটা কি? মেডিকেল ভিসাটা একটা জরুরি কারণে মানুষ মেডিকেল ভিসা নিয়ে আসে। ব্যবসায়িক ভিসা কি? ব্যবসায়িক ভিসা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য একটা শ্রেণী ব্যবসা করে এবং সে ব্যবসার পরোক্ষ বা প্রত্যক্ষ উপকার সে দেশের সাধারণ নাগরিক পায়। আর্থিক লেনদেন একটা জায়গা তৈরি হয় দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু আমরা বেড়াতে কখন যাই? যখন আমাদের রিল্যাক্স টাইম। জীবনে এটা একটা বড় দিক, বেড়ানো, বেড়াতে যাওয়া, আত্মীয়তা। আমরা যদি অভিধানের কথা অনুযায়ী বলি যে আত্মীয়তা, সৌভ্রাতৃত্ব, এগুলো কি? এর ডেফিনেশনটা কি? এটা কি চোখে দেয়? এটা কি চোখে দেখা যায়, নাকি এটা দোকান থেকে কিনতে পাওয়া যায়? তা তো নয়। বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, কূটনীতির সম্পর্ক, রাষ্ট্রনীতির সম্পর্ক, পররাষ্ট্রনীতির সম্পর্ক, এগুলো একটা অধ্যায়। কিন্তু বাংলাদেশের মানুষ কলকাতায় ভারতে বেড়াতে আসবে। বাংলাদেশের মানুষ যেমন বেড়াতে আসবে, ভারতের মানুষ বাংলাদেশে বেড়াতে যায়। মানুষ বেড়াতে যায় কখন? ভালো লাগার অনুভূতিকে চাক্ষুষ করতে। তো সেই জায়গাটাতেই আমরা যখন কোনো বাড়িতে ভালো রান্না হয়, ইলিশ মাছ হলে বা অন্য কোনো মাছ হলে, আমরা যখন রান্নায় দেখি রান্না যখন শেষ হচ্ছে তখন ধনেপাতা চিটে বা গরম মশলার গুঁড়ো দেয়, একটা সুবাতাস বেরোয়। তো পর্যটন ভিসাটা ভারত বাংলাদেশের সম্পর্কে একটা সুবাতাস বওয়ার বাস্তবিক প্রেক্ষাপট। বাংলাদেশ থেকে তো ইলিশ মাছ আসবেই, এখান থেকে তো পেঁয়াজ যাবেই, এখান থেকে তো অমুকটা যাবেই, তমুকটা তো এখানে আসবেই, মেডিকেল ভিসা তো আসবে চিকিৎসা করাতে, এগুলো তো একটা দিক। পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে সরকারের সঙ্গে যখন সরকারের সম্পর্ক তৈরি হয়েই গেছে, তাহলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বাস্তবতাটা কেন আসবে না? হ্যাঁ, কিছু বাধ্যবাধকতা থাকে, কিছু আরেকটু জিনিস নাড়িয়ে দেখার আছে। আমাদের এখানেও ইলেকশন, এসব জিনিসগুলো রয়েছে। তাদের দাবিটাই একেবারে যে অন্যায্য নয়, পুরোটাই ন্যায্য, এবং এইভাবেই কিন্তু
সম্পর্কের বিস্তারটা নতুন করে একটা ধাপে ধাপে এগোবে, সেই দাবিটাই তারা রেখেছেন। এবং সেই দাবিটা রেখেছেন মানে একটা সংলাপে আলোচনায় রেখেছেন। সে তার সুবাতাসটা তিনি গিয়ে ওদের সেই সাংবাদিকদের কাছে জানিয়েছেন। এর একটা বাস্তবায়নের দিক খুবই অবশ্যম্ভাবী, এসে যাবে, দেরি আর নেই। একদমই একদমই পরমাশিস। এবং এর সঙ্গেই যেটা বারবার উঠে আসে, সীমান্ত সুরক্ষা। মানে আশ্চর্য হলো এটাই সত্যি, গত 1-1.5 মাসের নতুন সরকারের আমলে দুই দেশের সম্পর্ক বা দুই দেশের সীমান্ত সুরক্ষা কিন্তু অনেকটাই ইতিবাচক। সীমান্তে মৃত্যু একটা ধারাবাহিক ইতিহাস ছিল। সীমান্তে মৃত্যু, অপরাধী হোক বা নিরপরাধ হোক, নিত্যদিনই মানুষের মৃত্যু ঘটতো সীমান্তে। কিন্তু গত 1-1.5 মাসের ইতিহাস যদি আমরা দেখি, এই মৃত্যু সংখ্যাটা শূন্যে নামিয়ে আনা হয়েছে। আবার বাংলাদেশের সেই যুবক হাদির যে হত্যাকারীরা কিন্তু দুই দেশের গোয়েন্দাদের যোগাযোগের মাধ্যমেই ভারতের সীমান্ত থেকে ধরা পড়েছে। এটাই বোধহয় দুই দেশের সেনাবাহিনীর, দুই দেশের গোয়েন্দা বাহিনীর, দুই দেশের সীমান্ত বাহিনীর সাফল্য, বোঝাপড়ার সাফল্য। দেখো, এটাকে যদি আমি এক কথায় বলি, এটা হচ্ছে দুই দেশের সরকারের গোল্ডেন হ্যান্ডশেক, পাশে থাকার বার্তা, আর কিছুই না। সরকারের সঙ্গে সরকারের পাশে থাকার বার্তা, তার নির্যাস কিন্তু সীমান্তে মৃত্যু হচ্ছে না। হাদি হত্যা ইনকলাব মঞ্চের আহ্বায়ক, তরুণ তাজা শিক্ষিত ছেলে, যার বক্তব্য সে দেশের মাটিতে, সে দেশের ভূমিপুত্র হিসেবে দেশের মানুষের জন্য তিনি যে বক্তব্য রেখেছিলেন, রাখতে চেয়েছিলেন, তাকে যারা দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কেন দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে তুমি জানো? যে তাদের যে ইনপুট ছিল, সেই ইনপুটের ভিত্তিতে ভারত সরকারের গোয়েন্দা বিভাগ, দিল্লি, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, এসটিএফ সেটাকে কার্যকরী করে তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদেরকে অলরেডি ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, জাতীয় তদন্তকারী সংস্থা কলকাতার বিধাননগর আদালতের অনুমতি নিয়ে তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। যতদূর দিল্লির সূত্রে যেটা ইনপুট জানা যাচ্ছে, কম বেশি, যে হয়তো তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হতে পারে, যেটা একটা খবর। মানে সেটা এখনো অসমর্থিত সূত্রের খবর, কিন্তু তারা কি বোধহয় ঢাকার পক্ষ থেকেও তাদেরকে চাওয়া হয়েছে, হয়তো সেরকম ব্যবস্থাপনার কার্যকারিতা মনে হয় এগোচ্ছে। একদমই তাই জন্যই বোধহয় এই যে সম্পর্কটা, যে একটা সুমধুর সম্পর্ক বা সুবাতাস বইছে, তাই জন্যই বোধহয় হুমায়ুন কবিরকে বলতে শোনা গিয়েছে গুড স্টার্ট। ইতিবাচক ভাবে দুই দেশের সম্পর্ক এগিয়ে চলেছে। এই দিনটার জন্যই বোধহয় এতদিন, এত লড়াই, এত রক্তপাত, এত মৃত্যু, এত পরিবর্তন, এই দিনটাই বোধহয় সব দুই দেশের মানুষ, দুই দেশের বাঙালি, দুই বাংলার বাঙালি অপেক্ষায় করছিলেন। আজকে পয়লা বৈশাখের মাটিতে বোধহয় এর থেকে ভালো কিছু হতে পারে না, যে যখন দুই দেশের শীর্ষ নেতৃত্ব বলছে সম্পর্কটা ইতিবাচক পথে এগোচ্ছে। কিছু বিক্ষোভ, কিছু বিরোধিতা তো থাকবেই, ছিল, আছে, থাকবে, সেটা থাকেই, সব জায়গায় থাকে, চাঁদেও কলঙ্ক থাকে। তা এই যে সকালবেলা আজকে তোমার ফেসবুকে তুমি একটা পোস্ট করেছো, তুমি বোধহয় গত বছর এই দিনে বাংলাদেশে ছিলে। হ্যাঁ, গত বছর এই সময় বাংলাদেশে যে তুমি ছিলে, বাংলাদেশের বর্তমান সেই সময়কার বাস্তবতা এদেশের মাটিতে যে ভিউ তৈরি করেছিল, যে আভাস দিয়েছিল, সেটা যে একদম সঠিক ছিল না। বাংলাদেশ যে বাংলাদেশের জায়গাতেই ছিল। বাংলাদেশ সুবিচারের আশায়, মানুষের অধিকারের আশায় একটা আন্দোলন গড়ে তুলেছিল। এটা তো না পজিটিভ থিঙ্কিং। বাংলাদেশের মানুষ তো অশান্তি চায় না, সেই চায় না বলেই ওই সময় দাঁড়িয়েও শোভাযাত্রা যেমন বেরিয়েছিল, আজ সেই সফলতা কাটিয়ে আজও সেই শোভাযাত্রা বেরিয়েছে। তুমি গত বছর সেটা পরখ করেছিলে, আজকে তুমি টেলিভিশনের পর্দায় দেখে গত বছরকে এবছর ফেসবুকে মেলানোর চেষ্টা করেছো। তো বাংলাদেশ, আমরাও বলবো আজকে সার্থক যে আমরা শুরুর থেকে 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ যে ধর্মনিরপেক্ষ মানুষ, তারা যে রবীন্দ্রনাথের গান শোনে, তারা যে কাজী নজরুলের গান শোনে, তারা যে সুনীল গাঙ্গুলির কবিতা পড়ে, তারা যে শামসুর রহমানের কবিতা পড়ে, বাংলাদেশ যে একটা ধর্মনিরপেক্ষ দেশ, যে দেশে নজরুলের শ্যামা সঙ্গীত বাজে, যে দেশে রবীন্দ্রসঙ্গীত বাজে, সে দেশে তো পয়লা বৈশাখ এইভাবেই উদযাপিত হবে। যেটা অন্তর্বর্তী সরকারের সময়, যেটাকে বলবো আমি একটা মানে এমার্জেন্সির সময়, যদি যে একটা অস্থায়ী গভর্নমেন্ট, একটা সরকার উৎখাত হয়েছে, একজনরা এসে হাল ধরেছে, নতুন সরকার গঠনের লোক, সে কাজটাও আমরা 12ই ফেব্রুয়ারি দেখেছি। কিন্তু বাংলাদেশের যে কৃষ্টি ঐতিহ্য, তার যে বহমানতা, তার যে নির্যাস, সেটা গত বছরও যা দেখিয়েছে, আজকে আরো উৎফুল্ল হয়ে দেখাচ্ছে।
তুমি সাক্ষী ছিলে, আমরা গত বছরও আলোচনা করেছি। আজকে সেই সার্থকতার যে ফসল, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ একটা ধর্মনিরপেক্ষ সরকারকে গড়ে দিয়ে, সেই সরকারকে সঙ্গে নিয়ে সব মানুষ খোলা আকাশের নিচে আজকে বর্ষবরণের উৎসবে মাতছেন। একদমই পরমাশিস, মানে যেটা আপনি বলছিলেন যে এই যে সুবাতাস বইছে, এই সুবাতাস কিন্তু শুধুমাত্র কোনো একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়। বাংলাদেশে এই যখন অস্থিরতা চলছিল গত 1-1.5 বছর আগেও পর্যন্ত, তখন কিন্তু তার আজ দিল্লির ওপর, ভারতের ওপর, পশ্চিমবঙ্গের ওপর সর্বত্র পড়েছে। কলকাতার ওপর, কলকাতার বিভিন্ন বাজার বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ বাংলাদেশের অচলাবস্থাকে আমরা উপেক্ষা করতে পারি না। আমরা এই অবশ্যই না। জন্য বাংলাদেশের অচলাবস্থা হলে মানে আমাদের এখানে আজকে যে পর্যটন বিষয়ের কথাটা বললাম সম্পর্কের ক্ষেত্রে, এরও যে চরম বাস্তবতাটা কি, এই চরম বাস্তবতাটা তো আমরা দেখে, মধ্য কলকাতার সেন্ট্রাল মানে নিউ মার্কেট, সাদার স্ট্রিট, মির্জাগালি স্ট্রিট, মার্কিউ স্ট্রিট, টোটাল কলকাতার মার্কেট, মধ্য কলকাতার মার্কেট, বর্ডার, পর্যটক, মেডিকেল ভিসা কত হবে? পর্যটক 5,000 পর্যটক আসলে হয়তো 50টা কি 20টা মেডিকেল ভিসা আসে। পর্যটন তো একটা আর্থিক উন্নয়নের অন্যতম দিক নির্দেশনা দেয়। এটা চরম অবশ্যই। বাস্তবতা, সেটা এপারে হোক সেটা ওপারেও হোক। একদম। এবং এটাই বোধহয় পরমাশিস, দিল্লির সদিচ্ছাও এর মধ্যে আমরা অবশ্যই বলতে পারি যে দিল্লির সদিচ্ছা রয়েছে। যেটা অভিযোগ করা হয় দিল্লির সদিচ্ছার প্রসঙ্গ, এটাই বোধহয় দিল্লির সদিচ্ছার অন্যতম বড় নজির, দুই দেশের সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া। এবং বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তারা বারবার বলেছে, অভিযোগ তুলেছিল যে শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত সম্পর্ক ভালো হবে না। তারেক রহমান সরকার কিন্তু স্পষ্ট করেছেন শেখ হাসিনা একটি ইস্যু হতে পারে, কিন্তু দুদেশের সম্পর্কের ক্ষেত্রে এটাই শেষ কথা নয়। আজকে যখন দুদেশের সম্পর্ক, দুই দেশের কূটনীতিকরা বলছেন সুমধুর সুবাতাস বইছে, তখন বোধহয় বাংলাদেশে সেই সদিচ্ছা, দিল্লির সেই সদিচ্ছাটাও বারবার সামনে আসছে। বারবার তাকে সাধুবাদ জানাচ্ছেন প্রতিটি মানুষ যে সম্পর্ক এগিয়ে চলেছে। একদমই। দেখো, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কারণে, যে বাস্তবতায়, যে পরিস্থিতিতে দিল্লিতে এসে অবস্থান করছে, কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে। এটা কিন্তু চরম বাস্তবতা, তাই নয় কি? বাংলাদেশ নতুন করে সরকার গঠন হয়েছে, নির্বাচন হয়েছে। তারা, বাংলাদেশের সরকার ভারত সরকারের সঙ্গে সম্পর্ক জারি রাখার ক্ষেত্রে তারা যেমন চেষ্টা চালাচ্ছে, ভারত সরকারও সমানভাবে বাংলাদেশের পাশে থেকে তাদের সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক এবং দ্বিপাক্ষিক যার বাস্তবতার সম্পর্কে দিকগুলো কিন্তু তারা নির্ণয় করছেন, সংলাপ জারি রাখছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের স্বার্থটা আগে দেখতে হবে। সেখানে এই মুহূর্তে আর ফ্যাক্টর নন, আমি মনে করি, শেখ হাসিনা। শেখ হাসিনা একটা ইস্যু, কিন্তু চরম বাস্তবতা হচ্ছে 20 কোটি মানুষের স্বার্থ, জীবন জীবিকা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, সৌহার্দ্য, বেড়াতে আসা। এগুলো বাস্তবতা। এই বাস্তবতাগুলোকে উপেক্ষা করে তো কোনো কিছু করতে পারে না। আর চরম বাস্তবতা, একটা সরকার মানুষের ম্যান্ডেট নিয়ে তারা সরকারি আসনে বসেছে, একটি রাজনৈতিক দল। তারা দেশটাকে পরিচালনা করতে গেলে শুধু একটাই শুনে বসে থাকলে হবে? মানে ওটা নিয়ে পেট ভরবে না তো। দেশকে পরিচালনা করতে হবে, মানুষকে সুশাসন দিতে হবে, মানুষকে জীবনকে সুনিশ্চিত করতে হবে। অবশ্যই এই সুনিশ্চিত সুমধুর সুবাতাস এর দিকেই আমাদের একমাত্র লক্ষ্য। এই বাতাস যাতে কোনোদিন না থেমে যায়, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। এই আলোচনা আজ এখানে শেষ করলেও আমাদের একমাত্র লক্ষ্য কিন্তু দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ায়, যেভাবে যাওয়ার তার একটা বিস্তারিত এবং তথ্যবহুল আলোচনা তুলে ধরা। আমরা আমাদের চেষ্টা আমাদের মতন করে যাচ্ছি যাতে দুদেশের সম্পর্ক ভালো হয়। হুমায়ুন কবির স্পষ্ট করেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক ঠিক পথে এগোচ্ছে। জয়শঙ্করও বুঝিয়ে দিয়েছেন দুই দেশের মধ্যে গুচ্ছ গুচ্ছ ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দিন আরো ইতিবাচক পথে আলোচনা এগোবে, এটাই আশা রাখি। এবং দুই দেশের সম্পর্ক, এই যে ইতিবাচক সূচনা হয়েছে, সেটা আরো এগিয়ে যাবে। নতুন যে বছর শুরু হচ্ছে, আজকে যে বছরের পথ চলা শুরু হয়েছে বাংলাদেশে, কালকে আমাদের ভারতে, এই নতুন বছরে দুই দেশের সম্পর্ক আরো নতুন ভাবে, নতুন ভিতের ওপর গড়ে উঠবে, এই আশা রেখেই আজকের মতন এখানেই শেষ।